ভেবেছিলাম ভবিষ্যৎ মানেই হবে সুপার অ্যাডভান্স দুনিয়া, কিন্তু 500 বছর পর মানুষের বুদ্ধি বাড়ার বদলে সবাই হয়ে গেছে চরম লেভেলের গাধা। ফসলের জমিতে পানির বদলে দেওয়া হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, আর দেশের প্রেসিডেন্ট এক রেসলার। আজ আমরা দেখতে যাচ্ছি হলিউডের সবচেয়ে ফানি আর অদ্ভুত সিনেমা ইডিওক্রেসি। স্কিপ না করে পুরোটা দেখো, না হলে মিস করবে। গল্পের শুরু হয় 2005 সালে, যেখানে দেখানো হয় যে কিছু মিলিটারি অফিসারের নিজেদের মধ্যে মিটিং চলছে। তখনই সেখানে একজন মিলিটারি অফিসার বলে যে আমরা কখনো আমাদের সেরা পাইলট, সোলজার আর অফিসারদের কাজে লাগাতে পারি না। তাদের ব্যবহারই করা যায় না, কারণ কোনো যুদ্ধই হয় না এবং তার আগেই তারা রিটায়ার হয়ে যায় অথবা মারা যায়। আর আমাদের প্রয়োজন এই ধরনের মানুষদের বাঁচিয়ে রাখা। এই জন্য তারা একটি হিউম্যান হাইবারনেশন প্রজেক্ট শুরু করতে চায়, যেখানে তারা যে কোনো মানুষকে একটি স্লিপিং চেম্বারের ভেতরে রাখবে এবং তার পুরো বডি ফ্রিজ করে দেবে। আর যখনই সেই মানুষের, সেই অফিসারের কিংবা সেই পাইলটের প্রয়োজন হবে, তখন তাকে সেই স্লিপিং চেম্বার থেকে বাইরে বের করে আনা হবে। এই স্লিপিং চেম্বারের ভেতর যে থাকবে, যে এই ফ্রিজিং তাপমাত্রায় থাকবে, তার বয়স কখনোই বাড়বে না। কিন্তু এখনো পর্যন্ত এটা তাদের কাছে কেবলই একটা থিওরি। তাদের কাছে সব ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি আছে, তাদের এক্সপেরিমেন্টও রেডি, কিন্তু এর জন্য তাদের দুজন মানুষের প্রয়োজন, যাদের ওপর তারা এই এক্সপেরিমেন্ট টেস্ট করতে পারে। এখানে একজন সোলজার থাকে যার নাম হলো জো। সে প্রতিটি জিনিসে একদম বিলো অ্যাভারেজ বা গড়ের চেয়েও নিচে। সে কোনো কিছুতেই ভালো নয়, অর্থাৎ পুরো আর্মিতে তার চেয়ে নাকারা বা অকর্মা আর কেউ নেই। আর সাথে এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই, না মা বাবা, না কোনো রিলেটিভস, না ভাই বোন। সে একদম একা। তাই এই এক্সপেরিমেন্টে যদি কোনো ভুল হয়েও যায়, তার প্রাণ চলেও যায়, তবে তাদের কাছে জবাব চাওয়ার মতো কেউ থাকবে না। আর জোয়ের ডিউটি লাগানো থাকে একটা লাইব্রেরিতে, কারণ লাইব্রেরিতে কোনো মানুষ পড়ালেখার জন্য আসে না, তাই জোয়ের কাছে কোনো কাজই থাকে না। জোয়ের অফিসার তার কাছে যায় এবং তাকে বলে যে আমরা তোমাকে এখান থেকে রিপ্লেস করছি, তোমার জায়গায় এখন এখানে অন্য কেউ কাজ করবে এবং তোমাকে একটা নতুন প্রজেক্টে পাঠানো হবে। জো বলে যে আমি এখানেই ঠিক আছি, আমি আরও 8 বছর এখানে জব করব, তারপর পেনশন নিয়ে রিটায়ার হয়ে যাব এবং আরামসে জীবন কাটাবো। তখন অফিসার বলে, দিনভর চেয়ার ভাঙায় তুমি সত্যিই খুব ভালো, কিন্তু এখন তোমাকে একটা নতুন প্রজেক্টে পাঠানো হবে। জো বলে ঠিক আছে, আমি এই নতুন লোকটাকে কাজ শিখিয়ে দিয়ে তারপর নতুন প্রজেক্টে চলে আসব। তার অফিসার বলে যে দিনভর চেয়ারে বসে থাকা আর টিভি দেখার কাজ যে কেউ নিজেই শিখে নিতে পারে। এই বলে সে জোকে নিয়ে সেখান থেকে চলে আসে। এখন তাদের একজন ফিমেল বা মেয়েরও প্রয়োজন ছিল, কিন্তু জোয়ের টক্কর দেওয়ার মতো নাকারা মেয়ে পুরো আর্মিতে খুঁজে পাওয়া যায় না। তাই বাইরে থেকে রিটা নামের একটি পতিতাকে টাকার বিনিময়ে রাজি করিয়ে আনা হয়। এরপর এই দুজনকে স্লিপিং চেম্বারে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এই মিশনটি ছিল একদম টপ সিক্রেট মিশন, কিন্তু যে এই মিশনের হেড বা প্রধান ছিল, ড্রাগসের অভিযোগে গ্রেফতার করে নেওয়া হয়। আর এই কেলেঙ্কারির পর এই পুরো জায়গাটার কথা সবাই পুরোপুরি ভুলে যায়। ধীরে ধীরে সময় পার হতে থাকে এবং সময় পার হওয়ার সাথে সাথে মানুষ নিজেদের বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স হারাতে শুরু করে। কিছু মানুষের ধারণা ছিল যে সায়েন্টিস্টরা এর জন্য কিছু একটা করবে, কিন্তু সায়েন্টিস্টরা চুল গজানো আর সেক্স পাওয়ার বাড়ানোর ঔষধ তৈরির কাজেই ব্যস্ত থাকে। তারা মানুষের মানসিক বিকাশের দিকে বিন্দুমাত্র ধ্যান দেয় না। আর পরবর্তী 500 বছরে মানুষ পুরোপুরি মূর্খ বা বোকা বনে যায়। এরপর সেই সময়টা আসে যখন মানুষ তাদের একদম বেসিক বা সাধারণ সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা হারিয়ে ফেলে, যেটা হলো আবর্জনা। চারদিকে ময়লা আবর্জনার স্তূপের পর স্তূপ জমে আছে, কিন্তু মানুষের ভেতর এখন এতটুকু বুদ্ধি অবশিষ্ট নেই যে তারা এই আবর্জনার পাহাড়গুলোকে ম্যানেজ করবে, যা শত শত বছর ধরে এখানে জমা হয়ে রয়েছে। এরপর 3 মার্চ 2505 তারিখে একটা আবর্জনার গাড়ি যখন আবর্জনার পাহাড়ে ময়লা ফেলার জন্য আসে, তখন ধস নেমে জোয়ের যে স্লিপিং চেম্বারটি ছিল সেটা একটা মানুষের ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর জোয়ের স্লিপিং চেম্বারটি খুলে যায়। যখন জো বাইরে বের হয় তখন তার খুব ক্লান্তি অনুভব হচ্ছিল, কারণ সে 500 বছর পর ঘুম থেকে উঠেছে। জো সেখানে বসে থাকা একটা লোককে বলে, আমরা কি বেঁচে আছি? লোকটা বলে, কোন বেশ? আর সে জোকে ঘর থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আমরা দেখতে পাই যে এই লোকটা যে চেয়ারে বসেছিল, চেয়ারের সাথেই টয়লেট অ্যাটাচ করা ছিল, মানে টিভি দেখার সময় যদি টয়লেট আসে তাহলে যেন তাকে উঠে যেতে না হয়। বুঝতেই পারছেন কি একটা অবস্থা। জো সামনে দেখে যে একটি দোকানের বাইরে লেখা আছে বার্ড ফাকার্স, এবং এর ভেতরে অনেক বাচ্চা বার্থডে সেলিব্রেট করছে। আর এই শপের ওপর বার্ড ফাকার্স এই জন্য লেখা হয়েছিল কারণ বাচ্চারা বড়দের খুব বিরক্ত করে, আর সেটাকেই সম্বোধন করার জন্য এই জায়গাটার নাম, যেখানে বাচ্চারা আছে, বার্ড ফাকার্স রাখা হয়েছে। জোয়ের কিছুই মাথায় ঢোকে না, কারণ যেখানে বাচ্চারা আছে সেখানে এমন ভাষার ব্যবহার একটু অদ্ভুত।
জো এরপর সেখান থেকে সামনে এগিয়ে যায়। সে রাস্তায় কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু জোয়ের কথা বলার স্টাইল ছিল অনেক বেশি ফর্মাল বা আনুষ্ঠানিক। কিন্তু এই শতাব্দীতে কেউ নিজেদের ভাষায় ভালো শব্দের প্রয়োগ করে না। জোয়ের মনে হতে থাকে যে ওই মেশিনের কারণে হয়তো তার হ্যালুসিনেশন বা ভ্রম হচ্ছে। সে একটা হসপিটালে যায়। হসপিটালের চারদিকে নোংরা আবর্জনায় ভরা ছিল। জো যখন সেখানে পানি খাওয়ার জন্য যায়, তখন পানির জায়গায় ট্যাপ থেকে ইলেকট্রোলাইট বের হয়ে আসে, যা ছিল ব্র্যান্ডো কোম্পানির। জো এই ব্যাপারে অবাক হয়। সেখানে সে একটা লোককে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বলতে পারো খাওয়ার জন্য রেগুলার ওয়াটার বা সাধারণ পানি কোথায় পাবো? লোকটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, পানি? জো বলে, হ্যাঁ। লোকটা বলে, যেটা টয়লেটে থাকে? তুমি কি ওই পানির কথা বলছো? জো বলে, আমার খাওয়ার পানি চাই। আর ওই লোকটা সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। এরপর জো নিজের চেকআপের জন্য অন্য একজন ডাক্তারের কাছে যায়, যে তাকে সঠিকভাবে বলতে পারবে যে তার আসলে সমস্যা কি হয়েছে। সেই লোকটা জোকে ছোট ছোট লোহার 3টি রড দেয়, যেগুলোতে তারের মতো জিনিস লাগানো ছিল, আর বলে যে একটাকে মুখে আর বাকিগুলাকে শরীরের অন্য অঙ্গতে ঢোকাতে হবে, যা ছিল খুবই অদ্ভুত। জোয়ের কাছে এটা অদ্ভুত হলেও সে এটাই করে। তখন মেশিনে এরর দেখাতে থাকে। তখন ডাক্তার বলে, আরে একটা মিস্টেক হয়ে গেছে, যেটা তোমার পেছনে ঢুকিয়েছো ওটা আসলে মুখে দিতে হবে, আর যেটা মুখে নিয়েছো ওটা পেছনে। এটা শুনে জো দৌড়ে ট্যাবের কাছে যায় মুখ ধোয়ার জন্য। এরপর জো অন্য একটি ডাক্তারের কাছে যায়। ডাক্তার সিগারেট খেতে খেতে তার কাছে আসে, এবং তার জামা কাপড় এমন ছিল যে কোনো রাস্তার লোকাল বা ফুটপাতের মানুষ। আর তার ব্যবহার ও ভাষা ছিল একদম বাকিদের মতোই, মানে গালি ছাড়া কোনো কথা নেই। জো ডাক্তারকে বলে যে হয়তো আর্মি কার্নেল আমাকে কোনো ড্রাগস দিয়েছে, যার কারণে আমি আলাদা আলাদা জিনিস অনুভব করছি। আপনি আমাকে কোনো ওষুধ দিয়ে দয়া করে আমাকে আর্মি বেসে পৌঁছে দিন। ডাক্তার তার কথা বুঝতেই পারে না। ডাক্তারের মনে হয় যে জোর হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে। ডাক্তার তাকে বোঝায়, কিন্তু ডাক্তারের বোঝানোর মধ্যে গালিগালাজ বেশি আর কাজের কথা কম। ডাক্তার তাকে বলে, নিজের হাতটা এই মেশিনের ভেতর ঢোকাও, যাতে আমরা তোমার ট্যাটু স্ক্যান করতে পারি। তখনই জো সেখানে দেখতে পায় যে এখন বছরটা হলো 2505, অর্থাৎ 500 বছর পার হয়ে গেছে। কারণ যখন তাকে স্লিপিং চেম্বারে ঢোকানো হয়েছিল তখন সময়টা ছিল 2005 সাল। জো জানালা দিয়ে বাইরে তাকায় এবং দেখে পুরো শহর ধ্বংস হয়ে গেছে। এখানকার বিল্ডিংগুলো ধসে ধসে পড়ছে এবং যত মানুষকে সে চিনত সবাই মারা গেছে। আর যখন ডাক্তার জানতে পারে যে জোয়ের হাতে কোনো ট্যাটু নেই, তখন সে চিৎকার শুরু করে দেয়। সে বলে, এটা আনস্ক্যানেবল, একে স্ক্যান করা যাবে না। কারণ এই সময়ে প্রতিটি মানুষের হাতে ট্যাটু ছিল। জো সেখান থেকে পালিয়ে যায় এবং এখন তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে সে এমন এক শতাব্দীতে এসে পৌঁছে গেছে যেখানে ইকোনমি বা অর্থনীতি পুরোপুরি বরবাদ হয়ে গেছে এবং এখানকার যত মানুষ আছে তারা সবাই চরম মূর্খ বা বোকা। জোকে পুলিশ ধরে ফেলে এবং তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়। কোর্টে তার জন্য একজন উকিলও ডাকা হয়েছে। আর এই উকিল আর কেউ নয়, সেই ফ্রিটো, যার ঘর ভেঙে জোয়ের স্লিপিং চেম্বার ভেতরে ঢুকেছিল। এখানে জোয়ের ওপর 2টি বড় অভিযোগ আনা হয়। 1, সে হসপিটালের বিল দেয়নি, আর 2, তার হাতে কোনো ট্যাটু নেই, যা কিনা এই যুগের হিসাবে একটা অনেক বড় ব্যাপার এবং মস্ত বড় অপরাধ। আর যখন বিপক্ষের উকিল জোয়ের ওপর এই অভিযোগগুলো প্রমাণ করছিল, তখনই জোয়ের নিজের উকিল ফ্রিটো বলে ওঠে, আই অবজেক্ট। জোয়ের মনে হয় যে এবার হয়তো তার উকিল তাকে নির্দোষ প্রমাণ করবে, কিন্তু তার উকিল বলে, এ শুধু এটাই করেনি, এ আমার বাড়িও ভেঙেছে, আর সবচেয়ে বড় কথা, এ আমাকে টিভি শো দেখা থেকে ডিস্টার্ব করেছে। জো সত্যি কথা বলার চেষ্টা করে, কিন্তু তার কথা কেউই শোনে না, উল্টো তার মজা উড়ানো হয়। এখন জোকে জেলে নিয়ে যাওয়ার আগে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তার হাতে ট্যাটু ফিক্স করা হবে বা বসানো হবে। আর যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছিল সে জোয়ের হাতে কোনো হাতকড়া পরায়নি, বরং তার গলায় একটি পাট্টা বা বেল্ট পরিয়ে দেওয়া হয়েছিল। তাকে ঠিক সেভাবেই নিয়ে যাওয়া হচ্ছিল যেভাবে রাস্তাঘাটে কোনো পশুকে নিয়ে যাওয়া হয়। আর জোকে একটা মেশিনের কাছে নিয়ে যায় এবং বলে যে এর ভেতরে হাত ঢোকাও। জো সেই মেশিনের ভেতর হাত ঢোকায়। ভেতর থেকে কম্পিউটারাইজ আওয়াজ আসে এবং সেই মেশিন জোকে একটা নম্বর বলে এবং বলে যে এটা কি তোমার নাম নাকি? জো বলে, আই এম নট শিওর। মেশিনের মনে হয় যে জো বলেছে তার নাম নট শিওর, আর এভাবেই তার হাতে নট শিওর নামের ট্যাটু ফিক্স হয়ে যায়। অর্থাৎ জোয়ের ফার্স্ট নাম হচ্ছে নট আর পদবি হচ্ছে শিওর। এরপর জোকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে তার আইকিউ টেস্ট নেওয়া হবে, যাতে সেই অনুযায়ী তাকে জেলে কাজ দেওয়া যায়। আর সেখানে তাকে দুনিয়ার সবথেকে কঠিন প্রশ্ন করা হয়, যদি তোমার কাছে একটা বালতি থাকে যার সাথে 2 গ্যালন আছে,
আর দ্বিতীয় বালতির সাথে 5 গ্যালন আছে। তবে তোমার কাছে কয়টি বালতি আছে? জো অবাক হয়ে উত্তর দেয় 2টি, কারণ এই প্রশ্নটি জোয়ের জন্য কিছুই ছিল না। কিন্তু এই বর্তমান সময়ে এই প্রশ্নটি ছিল এক বিরাট বড় কঠিন প্রশ্ন। এরপর জোকে জেলে নিয়ে যাওয়া হয়। যখন তাকে জেলের ভেতরে ঢোকানো হবে তখন সে বুদ্ধি খাটিয়ে যেই গার্ড তাদেরকে ভেতরে নিয়ে যাবে তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে আজকে আমার জামিন হওয়ার কথা, মানে আজকে আমাকে ছেড়ে দেওয়া হবে। তখন ওই গার্ড একটু ভেবে বলে, আরে তুমি ভুল লাইনে দাঁড়িয়েছো, বাইরে যাওয়ার লাইন ওইদিকে। আর এভাবে সে সবাইকে ধোকা দিয়ে জেল থেকে খুব সহজেই পালিয়ে যায়। জেল থেকে পালানোর পর জো সোজা ফ্লিটোর কাছে যায়। জো ফ্লিটোকে বলে, সেদিন তুমি কোর্টে যা করেছো তার জন্য তোমাকে আমি মেরেই ফেলতাম, কিন্তু এখন আমার তোমার সাহায্যের দরকার। জো তাকে বলে যে সে 500 বছর আগে গিয়ে সেই সময়ে ফিরে যেতে চায়। আর যেহেতু এত এত বছর পার হয়ে গেছে তাই হতে পারে কোনো টাইম মেশিন আবিষ্কার হয়েছে। তুমি কি আমাকে বলতে পারবে টাইম মেশিন কোথায় আছে? প্রথমে তো ফ্লিটোর মাথায় কিছুই ঢোকে না। পরে ফ্লিটো বলে, আমি জানি টাইম মেশিন কোথায় আছে, কিন্তু আমি তোমাকে সেখানে কেন নিয়ে যাব? জো তাকে লোভ দেখায় যে তুমি যদি আমাকে সেখানে নিয়ে যাও তবে আমি 500 বছর আগের তোমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা রেখে আসব যা এই যুগে এসে $80 বিলিয়ন হয়ে যাবে, আর তুমি এই যুগের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। ফ্লিটো টাকার লোভে রাজি হয়ে যায়। ফ্লিটো জোকে একটা বড় ইলেকট্রনিক্স মার্কেটে নিয়ে যায় যেখানে বড় বড় টিভি স্ক্রিন ছিল। সেখানে জো দেখে যে রিটাও ওই যুগে এসে পৌঁছেছে, কারণ রিটাকেও জোয়ের সাথেই স্লিপিং চেম্বারে রাখা হয়েছিল। রিটা সেখানে স্টারবাকস নামের এক জায়গায় কাজ করছিল, যা এই যুগে কফির দোকান থেকে বদলে গিয়ে অন্য এক ধরনের খারাপ সার্ভিস সেন্টারে পরিণত হয়েছে। আমরা দেখি যে রিটা সবাইকে বোকা বানিয়ে টাকা নিচ্ছে আর বলছে 2 দিন পরে আসতে, আর বোকা লোকেরা সেটাই মেনে নিচ্ছে। জো যখন রিটার সাথে কথা বলছিল তখনই ওই দোকানের একটি কম্পিউটার জোয়ের হাতের ভুয়া ট্যাটু স্ক্যান করে ফেলে এবং পুলিশকে অ্যালার্ট করে দেয়। পুলিশ সাথে সাথে জোকে ধরে ফেলে, কিন্তু এবার পুলিশ জোকে জেলে নিয়ে যাওয়ার বদলে সোজা হোয়াইট হাউসে নিয়ে যায়। সেখানে জোয়ের দেখা হয় আমেরিকার প্রেসিডেন্টের সাথে, যার নাম ছিল প্রেসিডেন্ট কামাচো। কামাচো ছিল একজন প্রাক্তন পর্ন স্টার এবং রেসলিং চ্যাম্পিয়ন। কামাচো জোকে বলে, আইকিউ টেস্টে তুমি এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ হিসেবে প্রমাণিত হয়েছো, তাই আমাদের দেশের যত সমস্যা আছে সেই সব সমস্যার সমাধান করার দায়িত্ব এখন তোমার। এরপর কামাচো জোকে দেশের রাষ্ট্রমন্ত্রী বা ইন্টেরিয়র সেক্রেটারি বানিয়ে দেয়। দেশের সবচেয়ে বড় সমস্যা ছিল খরা আর ফসলের অভাব। কোনো জমিতে ফসল হচ্ছিল না, যার কারণে সারা দেশে খাবারের চরম হাহাকার দেখা দিয়েছিল। জো যখন তদন্ত করতে মাঠে যায় যে মাটি পুরো শক্ত এবং প্লাস্টিকের মতো হয়ে গেছে, সে তখন চাষিদের জিজ্ঞাসা করে, তোমরা মাঠে কি দাও? তারা বলে, আমরা মাঠে ব্র্যান্ডো কোম্পানির এনার্জি ড্রিঙ্ক দেই। জো অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমাদের ফসলে এনার্জি ড্রিঙ্ক কেন দাও? তারা উত্তর দেয়, কারণ ব্র্যান্ডোতে ইলেকট্রোলাইট আছে আর গাছপালার জন্য ইলেকট্রোলাইটের খুব দরকার। জো তাদের বোঝানোর চেষ্টা করে যে ইলেকট্রোলাইট মানুষের শরীরের জন্য দরকার, ফসলের জন্য সাধারণ পানির দরকার। কিন্তু এই বোকা মন্ত্রী আর অফিসাররা জোয়ের কথা বিশ্বাসই করতে চায় না। তারা বলে, পানি তো কেবল টয়লেটে থাকে, পানি দিয়ে ফসল কিভাবে হবে? জো তখন নিরুপায় হয়ে একটা মিথ্যা গল্প বানায়। সে বলে, আমি ফসলের সাথে সরাসরি কথা বলতে পারি, আর ফসলরাই আমাকে বলছে যে তাদের ব্র্যান্ডও নয়, পানি চাই। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায় এবং ফসলের মাঠে পানি দেওয়া শুরু হয়। কিন্তু ব্র্যান্ডো কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় এবং তাদের এনার্জি ড্রিঙ্ক বিক্রি না হওয়ায় কোম্পানির শেয়ার একদম জিরো বা শূন্যই নেমে আসে, যার ফলে দেশের অর্ধেক মানুষ বেকার হয়ে পড়ে এবং চারদিকে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। এর ওপর আবার কয়েকদিনের মধ্যে মাঠ থেকে কোনো ফসলও গজায় না। এতে রেগে গিয়ে প্রেসিডেন্ট কামাচো জোকে মৃত্যুদণ্ড দেয়। তবে এই মৃত্যুদণ্ড সাধারণ ছিল না, একে বলা হতো রিহ্যাবিলিটেশন। এটা ছিল একটা বড় স্টেডিয়ামের ভেতর আয়োজন করা এক খেলা, যেখানে অপরাধীকে এক ছোট গাড়িতে বসিয়ে দেওয়া হতো আর মনস্টার ট্রাক বা বড় বড় চাকাওয়ালা গাড়ি দিয়ে তাকে পিষে মারা হতো। পুরো দেশের মানুষ স্টেডিয়ামে বসে এবং টিভিতে লাইভ শো দেখছিল। জো যখন স্টেডিয়ামে নিজের জীবন বাঁচানোর জন্য মনস্টার ট্রাকের হাত থেকে পালাচ্ছিল, ঠিক তখনই মাঠের তদারকি করতে যাওয়া রিটা দেখতে পায় যে মাঠের শক্ত মাটি ফেটে ছোট ছোট সবুজ চারা গজাতে শুরু করেছে, অর্থাৎ জোয়ের আইডিয়া কাজ করেছে এবং পানি দেওয়ার কারণে ফসল জন্মাচ্ছে। রিটা দ্রুত ফ্লিটোকে সাথে নেয় এবং একজন ক্যামেরাম্যানকে বন্দুকের মুখে হুমকি দিয়ে সেই ফসলের লাইভ ভিডিও পুরো দেশের টিভিতে প্রচার করা হয়। প্রেসিডেন্ট কামাচো এবং দেশের মানুষ দেখে যে জোয়ের কথাই সত্যি ছিল। মাঠ সবুজ হয়ে উঠেছে এবং ফসল ফলেছে। তখন সবাই আনন্দে চিৎকার করে ওঠে। প্রেসিডেন্ট কামাচো সাথে সাথে জোয়ের মৃত্যুদণ্ড রোধ করে দেয় এবং তাকে ক্ষমা করে দেয়।
জো যখন পরে ফ্লিটোর কাছে সেই টাইম মেশিনের ব্যাপারে জানতে চায়, ফ্লিটো তাকে নিয়ে যায়। কিন্তু জো সেখানে গিয়ে দেখে যে সেটা আসলে কোনো টাইম মেশিন নয়, ওটা ছিল একটা রাইড বা বিনোদন পার্কের খেলা যার নাম ছিল টাইম মেশিন। জো বুঝতে পারে যে সে আর নিজের যুগে ফিরে যেতে পারবে না। তাছাড়া সে এটাও উপলব্ধি করে যে এই বোকা মানুষদের এই অবস্থায় ফেলে রেখে গেলে এরা আবারও সবকিছু ধ্বংস করে ফেলবে। তাই সে এই 2505 সালেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর জো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং সে রিটাকে বিয়ে করে। রিটা ও জোয়ের 3টি সন্তান হয়, যা ছিল এই বোকা দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা। অন্যদিকে জোয়ের উকিল ফ্লিটো দেশের ভাইস প্রেসিডেন্ট হয়। সে মোট 8টি বিয়ে করে এবং তার 32টি সন্তান হয়, যারা ছিল এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ বা বোকা বাচ্চা। আর এভাবেই এই অদ্ভুত ও শিক্ষণীয় কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। 2006 সালে রিলিজ হওয়া কম বাজেটের এই মুভিটি বক্স অফিসে তেমন সিনেমা হল দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে মানুষ এটিকে ভীষণ পছন্দ করে এবং এটি একটি কাল্ট ক্লাসিক সিনেমা হিসেবে জায়গা করে নেয়। তো বন্ধুরা, এই ছিল ইডিওক্রেসি মুভির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।